স্বাগত। বিরতিহীন রাত ৯টার বাংলাদেশে সঙ্গে আছি রাজীব জামান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তরুণদের যে কোনো প্রতিভা বিকাশে সরকার পাশে থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলেটে নতুন করে স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, খেলাধুলার মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্বে তুলে ধরবে নতুন প্রজন্ম। ফুটবল, ক্রিকেট সহ ৮ বিভাগে এই প্রতিযোগিতায় সারা দেশ থেকে অংশ নিচ্ছে প্রায় ২ লাখ কিশোর কিশোরী। নতুন করে স্পোর্টস 2026-এর উদ্বোধনের মধ্য দিয়ে সিলেটে স্বপ্নের নতুন অধ্যায়ের সূচনা। শনিবার বিকেল 4:30টায় জেলা স্টেডিয়ামে ঢুকেই গ্যালারিতে উপস্থিত সবার সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। নতুন কড়িতে এতদিন শুধু নাচ, গান, আবৃত্তি আর সাংস্কৃতিক অঙ্গনে প্রতিভাবান শিশু কিশোর খুঁজতে এক নির্ভরতার নাম ছিল। সে সফলতার পথ ধরে এবার ক্রীড়াঙ্গনেও নতুন দিগন্ত খুলল এ আয়োজন। এই নতুন করে স্পোর্টস অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যের শুরুতেই এ আয়োজনের ইতিহাস তুলে ধরেন প্রধানমন্ত্রী। 4.5 বছর আগের কথা, আজকের এই যে আমাদের স্পোর্টস মিনিস্টার আমিনুল গিয়েছিল লন্ডনে। আমি স্পোর্টস নিয়ে আলাপ শুরু করলাম, যে স্পোর্টস নিয়ে আমরা কি করব, বিভিন্ন বিষয়ে আলাপ করলাম। আলাপ করতে করতে এক পর্যায়ে আমরা খাবার টেবিলে বসে ঠিক করলাম যে আমরা নতুন করে স্পোর্টস চালু করব বাংলাদেশে। প্রধানমন্ত্রী বলেন, নতুন করে স্পোর্টসের মাধ্যমে বিশ্বে বাংলাদেশ নতুনভাবে পরিচিত হবে। খেলার ক্ষেত্রে হোক, পড়ালেখার ক্ষেত্রে হোক, সরকার থেকে আমরা আমাদের দেশের যেই সামর্থ্য আছে, যতটুকু আমাদের ক্যাপাবিলিটি আছে, আমরা আমাদের ছোট বন্ধুদের পাশে আছি। কেউ খেলোয়াড় হবে, কেউ গায়ক হবে, কেউ মিউজিশিয়ান হবে, এক একজন এক একটা হবে। সরকার, রাষ্ট্র তোমাদের পাশে আছে। লিখিত বক্তব্যের বাইরে গিয়ে সরকার প্রধান স্বাভাবিক স্বভাবসুলভ ভঙ্গিতে গ্যালারিতে উপস্থিত কিশোর কিশোরীদের সঙ্গে কথা বলেন। তোমরা ছোট বন্ধুরা সারা বাংলাদেশে যারা আজকে আমাকে দেখছো, তোমাদের প্রত্যেককে নিজেদেরকে তৈরি করতে হবে। তোমরা যত সুন্দরভাবে নিজেদেরকে তৈরি করতে পারবে, তোমরা যত শক্তিশালী ভাবে নিজেদেরকে তৈরি করতে পারবে, যে খেলোয়াড় হতে চাও তাকে খেলোয়াড় হতে হবে, যে গায়ক হতে চাও তাকে গায়ক হতে হবে, যে মিউজিশিয়ান হতে চাও তাকে মিউজিশিয়ান হতে হবে, যে আর্কিটেক্ট হতে চাও তাকে আর্কিটেক্ট হতে হবে, যে ইঞ্জিনিয়ার হতে চাও তাকে ইঞ্জিনিয়ার হতে হবে, যে ডাক্তার হতে চাও তাকে ডাক্তার হতে হবে। বক্তব্য শেষে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন এ প্রতিযোগিতা। স্বপ্নের পথে বিজয়ের সাথে স্লোগানে নতুন করে স্পোর্টসে অংশ নিচ্ছে 12 থেকে 14 বছরের কিশোর কিশোরীরা। বিএনপি প্রধান তারেক রহমান দেশে ফিরে ঘোষণা দিয়েছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানের অংশ হিসেবেই নতুন করে স্পোর্টস 2026-এর উদ্বোধন। আয়োজকরা বলছেন, প্রধানমন্ত্রীর এই উদ্যোগের কারণে দেশের ক্রীড়াঙ্গন অনেক দূর এগিয়ে যাবে। আর এই আয়োজন থেকে ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন ক্ষেত্রে উঠে আসবে আন্তর্জাতিক মানের খেলোয়াড়। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জেলা স্টেডিয়াম, সিলেট। সবাই মিলে পরিশ্রম করলে দেশকে বিশ্বমানে নেওয়া সম্ভব বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সিলেটে জলাবদ্ধতা নিরসন সহ 7,500 কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে তিনি বলেন, সরকার ধাপে ধাপে সব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। সিলেটে হাসপাতাল, রেলপথ, সড়ক সম্প্রসারণ সহ বেশ কিছু উন্নয়নের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। বৈরী আবহাওয়ার মাঝেই শনিবার সকাল 10টার দিকে বিমানে সিলেটে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সাথে ছিলেন তার সহধর্মিণী সিলেটের কন্যা ডাক্তার জুবাইদা রহমান। ওসমানী বিমানবন্দর থেকে সবার উপরে বাংলাদেশ স্লোগান খচিত লাল সবুজ বাসে প্রধানমন্ত্রী যান হজরত শাহজালালের মাজারে। মাজার জিয়ারত শেষে সিলেটের সুরমা নদীর তীরে ঐতিহ্যবাহী চাঁদনী ঘাটে যান তারেক রহমান। সেখানে জলাবদ্ধতা নিরসন সহ সিটি কর্পোরেশনের বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, জলাবদ্ধতা নিরসনে খাল খননের কোনো বিকল্প নেই। পানিটাকে যাতে আমরা ব্যবহার করতে পারি, জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়, সেটি কৃষির সুবিধার জন্যই হোক, পানিটিকে মানুষের ব্যবহারের সুবিধার জন্যই হোক, আমরা খালগুলো খনন করতে চাচ্ছি দেশে, যাতে আমরা অতিরিক্ত যে পানি থাকবে সেই পানিটাকে যাতে আমরা ধরে রাখতে পারি এবং প্রয়োজনের সময় আমরা সেটিকে মানুষের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি।
আড়াই মাস একটি সরকারকে মূল্যায়নের জন্য যথেষ্ট নয়। প্রতিশ্রুতি অনুযায়ী সব পরিকল্পনা বাস্তবায়ন হবে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আড়াই মাস বয়সে একটি শিশু কিন্তু হাঁটতে পারে না। শিশুটাকে হাঁটতে হলে আরো কিছুদিন অপেক্ষা করতে হয়। বর্তমান সরকারের বয়স আড়াই মাসের মতো। তবে আমরা এরই ভিতরে আমরা যে সকল কমিটমেন্ট দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলাম, দেশের মানুষকে আমরা দিয়েছিলাম, সেই কমিটমেন্টগুলো বাস্তবায়নের কাজ আমরা শুরু করেছি। দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পরিশ্রম যদি আমরা করি তাহলে আমাদের দেশটিকে আমরা তাদের মতন করে গড়ে তুলতে পারবো। এবং এই আত্মবিশ্বাস নিয়ে এই সরকার যাত্রা শুরু করেছে, তার কার্য পরিচালনা শুরু করেছে। এবং এই আত্মবিশ্বাস আমি মনে করি আজ আমরা যাত্রা শুরু করেছি, এই কাজগুলোকে দেশ এবং দেশের মানুষের জন্য যে কাজগুলো আমরা শুরু করেছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেই কাজগুলোকে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যেতে পারবে। ঢাকা সিলেট সড়ক প্রশস্তকরণের কাজ দ্রুত শেষ করায় সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণের ভোটে ক্ষমতা গ্রহণের আড়াই মাসের মধ্যেই নির্বাচনী নানা প্রতিশ্রুতি দৃশ্যমান। সেই ধারাবাহিকতায় সিলেটে ৭,৫০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান জানালেন, জনগণ পাশে থাকলে যে কোনো বাধা উপেক্ষা করে এগিয়ে যাবে দেশ, মানুষ ফিরে পাবে তাদের মৌলিক অধিকার। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। জুলাই সনদে সংবিধান সংস্কার পরিষদ উচ্চকক্ষে পিআর পদ্ধতির বিষয়ে একমত নয় বিএনপি, আবারও জানালেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর শেরি বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সংবিধান সংস্কার পরিষদ উচ্চকক্ষের বিষয়ে সংসদেই সমাধান হবে। এ সময় আওয়ামী লীগ সরকারের বিষয়ে নানা দুর্নীতি অনিয়মের কথা তুলে ধরেন। বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এমন এক সমাজ তৈরি করেছিল যেখানে কোনো নৈতিকতা ছিল না। বিগত হাসিনার সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করেছিল বলে মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপি সংস্কার করে দেশের উন্নয়নে কাজ করছে, তবে জামায়াতে ইসলামী আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। যেদিকে তাকাই সেদিকে আপনার অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি এবং সামনে এগিয়ে চলার পথে বাধা প্রতি ক্ষেত্রে, এবং বাংলাদেশে যে নিয়ম হয়ে গেছে তদবির ছাড়া কোনো কাজ হবে না, যে কোনো ব্যাপার তদবির করতে যাও। রাজধানী সহ দেশের সব থানাকে দালাল মুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে রমনা মডেল থানা পরিদর্শনকালে তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টদের এই নির্দেশনা দেন। পরিদর্শনকালে মন্ত্রী থানার বিভিন্ন কক্ষ, হাজতখানা ঘুরে দেখেন। এই সময় তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডিউটি অফিসার সহ দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গেও কথা বলেন। তিনি সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ মানুষকে সেবা দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে দায়িত্বে অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এনসিপি প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি। যাচাই বাছাই শেষে শনিবার এই ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা মঈনুদ্দিন খান। গত 21 এপ্রিল নির্ধারিত সময়ের কিছু পরে মনোনয়নপত্র জমা দিতে গেলে সেটি গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। পরে হাইকোর্টের আদেশে নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করা হয়। জামায়াতের সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করে ত্রয়োদশ সংসদ নির্বাচনে 6টি আসনে জয় পায় এনসিপি। আনুপাতিক হারে 2টি সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পান এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাহমুদ আলম মিতু ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। তবে সরকারি চাকরি থেকে পদত্যাগের 3 বছর পার না হয় 21 এপ্রিল মনিরা শারমিনের মনোনয়ন অবৈধ ঘোষণা করে ইসি। তার পরিবর্তে দলের যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম জ্যোতি মনোনয়ন জমা দিতে গেলে নির্ধারিত সময়ের 19 মিনিট পার হওয়ায় তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। এ বিষয়ে উচ্চ আদালতে আবেদন করলে নুসরাতের মনোনয়ন গ্রহণ করে ইসিকে যাচাই বাছাইয়ের নির্দেশ দেন আদালত। শনিবার যাচাই বাছাই শেষে নুসরাতের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। ওনারা ওনাদের রিলিভেন্ট ডকুমেন্ট নিয়ে উপস্থিত ছিলেন এবং আমরা
সব ডকুমেন্ট চেক করে দেখেছি এবং এটিকে বৈধ হিসেবে আমরা গ্রহণ করেছি। এখন এটা আমরা মাননীয় কমিশনে উপস্থাপন করব। এনসিপির প্রার্থী নুসরাত জানান, সংসদে ও সংসদের বাইরে দলের রাজনৈতিক আদর্শের অবস্থান থেকে কাজ করে যাবেন তিনি। গেজেট প্রকাশিত হলে তারপর শপথের বিষয়টা আসবে। যতক্ষণ না এই সমস্ত অফিসিয়াল ওয়ার্কগুলো শেষ না হচ্ছে ততক্ষণ আসলে এত দূরবর্তী চিন্তা করছি না। তবে আমি সংসদে থাকি বা না থাকি, আমি আমার দলের প্রতিনিধিত্ব সবসময় করব এবং আমি যে রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি সেটা সবসময় সমানভাবে ধারণ করব। সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে বৃহস্পতিবার গেজেট প্রকাশ করে ইসি। এর মধ্যে বিএনপির ৩৬ জন, ১১ দলীয় নির্বাচনী ঐক্যের ১২ জন এবং স্বতন্ত্র ১ জন। ইসি গেজেট ঘোষণা করলে এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমও যোগ দেবেন সংসদে। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুরে এক বিজ্ঞপ্তিতে সোমবার দুপুর পর্যন্ত এমন সতর্কবার্তা দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, টানা বৃষ্টির প্রভাবে কোথাও কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এছাড়া পার্বত্য চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কার কথাও জানানো হয়েছে। এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এই অঞ্চলে গত ৩০ ঘন্টা ১৬০.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অব্যাহত বৃষ্টিপাতের কারণে বিভিন্ন উপজেলায় টিলা ধসের শঙ্কা দেখা দিয়েছে। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্রতিদিনই তলিয়ে যাচ্ছে হাওড়ের নতুন নতুন এলাকার ধান ক্ষেত। টানা বৃষ্টিতে ক্ষেতের ফসল ঘরে তুলতে পারছেন না কৃষক, আর রোদে শুকাতে না পারায় নষ্ট হচ্ছে মাড়াই করা ধান। ফসলের ক্ষতিতে বিপাকে কৃষকরা। এদিকে ৭ মে পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সপ্তাহ ধরে টানা বৃষ্টিতে ডুবেছে হাওরের ফসল। সতর্কবার্তা পেলেও শ্রমিক সংকট সহ নানা কারণে কাটা যায়নি বেশিরভাগ নিচু জমির ধান। হবিগঞ্জে বৃষ্টির মধ্যেই পানিতে তলিয়ে যাওয়া ধান কাটছেন কৃষকেরা। বৈরী আবহাওয়া ও শ্রমিক সংকটে ফসল নিয়ে চরম দুর্ভোগে রয়েছেন তারা। মৌলভীবাজারেও থেমে থেমে বৃষ্টি, ধান কাটা, মাড়াই ও শুকানো নিয়ে বিড়ম্বনায় চাষিরা। বৃষ্টিতে পানি ওঠায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাউয়াদিঘি ও হাকালুকি হাওরের ধান। এই ধান ফসি গেছে কি পানি মুড়ো গিয়া, আমরা খুব কষ্ট করিয়া খেয়ে তুলেন না, বড় কষ্টর মাঝে আমরা আছি। পানি সেচ প্রকল্প আছে, এটা যদি পানি সিঁচে তাহলে একমাত্র এই আওয়ার পানি নিষ্কাশন করা সম্ভব। সুনামগঞ্জে নতুন করে পানিতে তলিয়েছে ২,০০০-এর বেশি হেক্টর জমির ধান। আগামী ৭ মে পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পরবর্তী ৪ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে সুনামগঞ্জে একটা আগমনের আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে আমাদের সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং এটি যে কোনো সময় আগমনের রূপ নিতে পারে। উজানের ঢলে কিশোরগঞ্জের নদ নদীর পানি বাড়ায় তলিয়ে গেছে হাওড়াঞ্চলের ৮ উপজেলার ৬,৫০০ হেক্টর জমির ধান। এদিকে বাড়তি মজুরি দিয়েও মিলছে না ধান কাটার শ্রমিক। দিনের আবহাওয়া এরকম খারাপ থাকে ২-৪ দিন, তাহলে মনে করেন যে এটি তুলতেছি এটিও নষ্ট হয়ে যায়। সময় মতো কোনো কিছু পাওয়া যেত না, যেরকম কমর পানির তোকে কাটতে নৌকা দিয়ে আনতে হয়, নৌকারও অনেক দাম। বৃষ্টি আর পাহাড়ি ঢলে নেত্রকোনার কংস, উপতাখালী সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। বেশিরভাগ হাওরের ধান কাটা বাকি থাকায় ফসল নিয়ে বাড়ছে উৎকণ্ঠা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানা বৃষ্টিতে সুনামগঞ্জের হাওর ও নিচু এলাকার পানি ওঠার মাঝে জমির ধান কাটছেন কৃষকরা। তবে সূর্যের দেখা না মেলায় মাড়াই ও শুকানোর অভাবে নষ্ট হচ্ছে শত শত মন ধান। ধানে চারা গজানো শুরু হওয়ায় বিপাকে ফসল হারা কৃষক। ক্ষতি কমাতে কাটা ধান স্তূপ করে না রাখার পরামর্শ কৃষি বিভাগের। শান্তিগঞ্জের পাখিমারা হাওরে ২০ বিঘা জমিতে বোরো আবাদ করেছিলেন কৃষক জাবেদ আলী। অতিবৃষ্টিতে নষ্ট হয়েছে ১০ বিঘা জমির ফসল। বাকি ধান কাটতে পারলেও মেঘলা আকাশ আর বৃষ্টির কারণে শুকাতে পারেননি। ২০০ বস্তা ধানেই গজাচ্ছে চারা। ২-২৫০ মন ধান হয়েছে, এগুলা একবারে গেরাইয়া লম্বা লম্বা, খাওয়ার মতো নয়, শুকাইমর মতো নয়, একবারে দুর্গন্ধ আসছে। কৃষক জাবেদ আলীর মতোই পাকা ধান নিয়ে বিপাকে পড়েছেন হাওরের সব কৃষক। রোদ না ওঠায় পচে যাচ্ছে ধান, ছড়াচ্ছে দুর্গন্ধ। শুকাতে না পারায় মাড়াই করা ১/৩ ধানই নষ্ট হওয়ার পথে। ১০ কানি জমিনের মাঝে আমার ৫ কানি জমিন,
পানি ডুবে আমি খাটতাম পারছি না। আর অনেক যে ধানগুলো পাইছি ধানগুলো আমি রোদে শুকাইতে পারলাম না। 3 কের জমিন খাইতে আনছিলাম মনে যা ওই পানি হাতরাইয়া অনেক শুকাইতে পারলাম না। আমার তো অচিন্তের উপরে আশা ভরসা আমার তো আর কোনো বাদি নাই। গেরা উঠে গেছে এবং এই ধানগুলো কোনো কার্যকর হবে বলে মনে হয় না। এরপরে আমরা মনের প্রশান্তির জন্য মূলত আমরা এই ধানগুলো আনছি এত কষ্ট করে। বৈরী আবহাওয়ায় ভেজা ধানে চারা গজানো ঠেকাতে কৃষকদের ধানগুলো মেলে রাখার পাশাপাশি সম্ভব হলে ফ্যানের বাতাসে শুকানোর পরামর্শ কৃষি কর্মকর্তার। কম্বাইন হারভেস্টার এবং লেবার দিয়ে ধান কর্তন চলছে এবং যে ধানগুলো কৃষক ইতিপূর্বে কেটেছে সেই ধানগুলো আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যাতে কোনো উঁচু জায়গায় বা বারান্দায় বা বাসা বাড়িতে যাতে অন্তত মেলে রাখে ধানগুলোকে এবং একটা ফ্যানের ব্যবস্থা করে, বাতাস দেওয়ার ব্যবস্থা করে, তাহলে ধানগুলো ভালো থাকে। জেলায় এবার 2,23,511 হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। আর জলাবদ্ধতায় এ পর্যন্ত 13,000 হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে বলছে কৃষি বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়িতে আকস্মিক জলাবদ্ধতায় নষ্ট হয়ে গেছে প্রায় 221 হেক্টর জমির পাকা ধান। এছাড়া ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে 548 হেক্টর জমির ফলের বাগান। ভুক্তভোগীরা জানান কয়েকদিনের বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বোরো ধান চাষিরা। দীঘিনালা ও মাটিরাঙ্গা উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে ডুবে গেছে পাকা ধান। তলিয়ে যাওয়া ক্ষেত থেকেও যতটুকু পারা যায় ফসল বাঁচানোর চেষ্টায় কৃষক। ধানের পাশাপাশি ক্ষতি হচ্ছে বর্ষাকালীন সবজি ও আমের। কৃষি বিভাগ জানিয়েছে কালবৈশাখী ঝড়ে গাছ থেকে প্রচুর আম ঝরে গেছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। মনে করেন আমার প্রায় 1,20,000 টাকার মতো খরচ গেছে এই 5 একর জমিন করতে। এখন আমার এই ডুবানির পরে আমার আর কিছু করার নাই। ছকাইনি ধান চাষ করছি, এই ছকাইনি ধান এই ধান ভিতরে পানি ভিতরে। এখন সবজি আছে 63 হেক্টর জমি আর কালবৈশাখীর কারণে প্রায় 583 হেক্টর আম বাগানের কিছুটা আম ঝরে গেছে। তো আমরা এই সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা প্রাথমিক তালিকা করব এবং প্রাথমিক রিপোর্ট আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের নিকট পাঠাচ্ছি। হাওড়ে চরম ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকার সহযোগিতা তহবিল বাড়াচ্ছে এমন তথ্য জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। এছাড়া যেসব বেড়িবাঁধ ভেঙে হাওর প্লাবিত হয়েছে সেগুলো টেকসই করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলে জানান মন্ত্রী। দুপুরে কুমিল্লায় জেলা নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে একথা বলেন তিনি। এর মধ্যে একটা ফান্ড আমরা জোগাড় করেছি, এই ফান্ড আরো আমরা বাড়ানোর চিন্তা করছি। যারা রিয়েলি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে 3 মাসের জন্য আমরা খাদ্যবাদ্য কর্মসূচিতে নিয়ে আসছি। জ্বালানি সাশ্রয়ে আগামী বাজেটে হাইব্রিড ও রিকন্ডিশন গাড়ি আমদানিতে শুল্ক কমানোর দাবি জানিয়েছে রিকন্ডিশন গাড়ি আমদানিকারক সমিতি বারভিটা। শনিবার রাজধানীতে সংবাদ সম্মেলনে দাবি জানায় সংগঠনটি। এ সময় ভ্যাট নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা হয়রানি করছেন বলে অভিযোগ করেন ব্যবসায়ী নেতারা। দেশে রিকন্ডিশন গাড়ি আমদানি ও বিপণন খাতে বিনিয়োগ ছাড়িয়েছে 20,000 কোটি টাকার বেশি। এ খাত থেকে সরকার বছরে রাজস্ব পাচ্ছে 6,000 কোটি টাকা। তবুও সঠিক নীতি সহায়তার অভাবে বিকশিত হতে পারছে না এ শিল্প। এমন পরিস্থিতিতে নতুন বাজেট সামনে রেখে সংবাদ সম্মেলন করে বারভিটা। সম্মেলনে উদ্যোক্তারা বলেন নতুন অর্থবছরে মানসম্মত, নিরাপদ ও স্মার্ট পরিবহন ব্যবস্থার ওপর নজর দেওয়া উচিত। পরিবেশ বান্ধব গাড়ি আমদানিতে কর ছাড় দিলে জ্বালানি ব্যয় যেমন কমবে তেমনি বাড়বে সরকারের রাজস্ব আদায়। গণপরিবহন হিসাবে ব্যবহৃত মাইক্রোবাস ও পিকআপের ওপর শুল্ক কমানোর দাবি তাদের। আমরা 2026-27 অর্থবছরের জাতীয় বাজেটে জ্বালানি সাশ্রয়ী হাইব্রিড গাড়ির শুল্ক হ্রাস করার অনুরোধ জানাচ্ছি। গণপরিবহন হিসেবে মাইক্রোবাসের সম্পর্ক শুল্ক প্রত্যাহার করার অনুরোধ জানাচ্ছি। এ সময় এনবিআর এর কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেন ব্যবসায়ীরা। সিচুয়েশনটা আপনার বুঝতে হবে, সরকারেরও বুঝতে হবে। আমাদের 5 বছরের যে আইনটা আছে, আমি বারবার অনুরোধ করতেছি আপনারা নেন, কিন্তু আপনি যদি আমাকে বলেন জন্মলগ্ন থেকে নিয়ে আসেন, এই কাগজ নাই কেন, ওই কাগজ, আপনি যেটা আইনে আছে সেটা করেন। সম্প্রতি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক কর তুলে দিয়েছে সরকার। এতদিন এসব বাস আমদানিতে বিভিন্ন ধরনের শুল্ক কর ছিল 61.8%। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
সারা দেশের মতো নতুন করে স্পোর্টসের যাত্রা শুরু হলো ঢাকায়। বড় আয়োজন ছিল রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে। সিলেটের প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের পর প্রতিযোগীদের সাথে পরিচিতি পর্ব অতিথিদের। প্রথম দিন হচ্ছে ছেলে মেয়েদের কাবাডি ম্যাচ। নতুন কুড়ি স্পোর্টসের মাধ্যমে জাতীয় পর্যায়ে খেলোয়াড় হওয়ার স্বপ্ন সবার। ক্রীড়াক্ষেত্রে আগামীর তারকা তৈরির মিশনে মাঠে গড়ালো নতুন করে স্পোর্টস। সিলেট জাতীয় স্টেডিয়ামে স্বপ্নের প্রতিযোগিতার যাত্রা শুরু, যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্পোর্টসের মাধ্যমে সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে। সিলেটে আয়োজন বড় পরিসরে, তবে নতুন করে স্পোর্টস নিয়ে সারা দেশের ক্রীড়াঙ্গনে ছিল উৎসবের আমেজ। সব জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত ছিল প্রতিযোগিতায় অংশ নেওয়া কিশোর কিশোরীরা। ঢাকায় বড় পরিসরে আয়োজন ছিল মিরপুর ইনডোর স্টেডিয়ামে। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম। নতুন করে স্পোর্টসের অংশ হতে পেরে রোমাঞ্চিত প্রতিযোগীরা। আজকের থেকে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আগামী দিনের যে প্রতিভা আছে তাদের অন্বেষণ করতে চলেছি। বাহির থেকে বিকেএসপিতে যাওয়াটা অনেক কঠিন। এই ক্লাবে খেলা লাগে, ওই ক্লাবে খেলা লাগে, এখান থেকে যে আমরা ডিরেক্ট যেতে পারতেছি এটা আমাদের জন্য একটা ভাগ্যের ব্যাপার। এই বাংলাদেশ রিপ্রেজেন্ট করা বা বাংলাদেশের ন্যাশনাল টিমে যাওয়া, এটা অনেক বড় একটা অপরচুনিটি। আমি ফিউচারে কোনো খেলা বা কোনো কিছু অংশগ্রহণ করে নিজের কেরিয়ার তৈরি করার ইচ্ছা আছে, তাদের জন্য এটা অনেক ভালো সুযোগ। আমি বিশ্বাস করি যে নতুনভাবে আমাদের সাহায্য আসবে, আমরা আমাদের নিজেদের রিপ্রেজেন্ট করতে পারবো। সারা দেশের 10 অঞ্চল থেকে 1.5 লাখের বেশি প্রতিযোগী অংশ নিয়েছেন নতুন কুড়ি স্পোর্টসে। ইউনিয়ন থেকে জাতীয় পর্যায়ে ধাপে ধাপে হবে প্রতিভা বাছাই। চূড়ান্ত পর্ব হবে ঢাকায়। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুপার লিগ কিংবা রেলিগেশন লিগ ছাড়াই শুরু হচ্ছে এবারের ঢাকা প্রিমিয়ার লিগের আসর। 4 মে থেকে শুরু হবে আসর। আজ উদ্বোধন করা হচ্ছে টুর্নামেন্টের ট্রফি। চলতি আসরে ফরম্যাট পরিবর্তনের পাশাপাশি খেলোয়াড়দের ফিটনেস ঠিক রাখতে খাদ্য তালিকায় আসছে পরিবর্তন। 12 দলের 12 অধিনায়কের উপস্থিতিতে জমকালো আয়োজনে উন্মোচিত হল ঢাকা প্রিমিয়ার লিগের 2026 মৌসুমের ট্রফি। গত আসরের চ্যাম্পিয়ন আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের হাতে ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে শুরু হলো দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসরের আনুষ্ঠানিকতা। আগামী 4 মে থেকে শুরু হতে যাওয়া এবারের লিগে দেখা যাবে আমূল পরিবর্তন। গতানুগতিক ধারার বাইরে গিয়ে বিসিবি এবার ক্রিকেটারদের ফিটনেস এবং টুর্নামেন্টের ফরম্যাটে এনেছে বড় চমক। হঠাৎ করে ওই ভাতের অভ্যাস থেকে গ্রিল চিকেনে নিয়ে আসা ন্যাশনাল টিম প্লেয়ার্স বা যে আন্ডার 19 বলেন বা এই টিমের বলেন, ওনারা হয়তো বা এটাতে ইউজ টু অ্যাটলিস্ট হেলদিয়ার ওয়েতে কুক হচ্ছে বা এটার জন্যেই আমরা চেষ্টা করব একটা ভালো আমাদের যারা মেনু সেট করে তাদেরকে দিয়ে মেনু সেট করানো হয়েছে। দীর্ঘদিনের পরিচিত সুপার লিগ এবং রেলিগেশন লিগ এবার থাকছে না। 66 ম্যাচের এই লিগটি হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। 12টি দল একে অপরের মুখোমুখি হবে একবার করে। পাশাপাশি পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি সরাসরি চ্যাম্পিয়ন ট্রফি হাতে তুলবে। রেলিগেশন লিগ না থাকায় টেবিলের তলানিতে থাকা শেষ 2টি দল নেমে যাবে সরাসরি প্রথম বিভাগে। এই টুর্নামেন্ট চলার সময় রেনি সিজনটা আমাদের ফেস করতে হবে, কারণ আমরা এবার রিজার্ভ ডে রেখেছি প্রতিটা ম্যাচের জন্য। আর 6টা গ্রাউন্ডে ম্যাচ হলে প্রত্যেকটা একটা রাউন্ড 1 ম্যাচ করে শেষ হয়ে যাবে বেসিক্যালি। টুর্নামেন্টের জন্য বিকেএসপির 2টি মাঠ, পিকেএসপি, বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স, ক্রিকেটার্স একাডেমি এবং ইউলেবের মাঠকে বেছে নেওয়া হয়েছে। জাতীয় দলের আন্তর্জাতিক ব্যস্ততা না থাকলে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেও দেখা যাবে লিগের ম্যাচ। প্রতিটি ম্যাচের মাঝখানে থাকবে 2 দিনের বিরতি। প্রথম দিনটি থাকবে রিজার্ভ ডে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লা লিগায় ওসাসুনার আতিথ্য নেবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। শিরোপার সুবাস পাচ্ছে বার্সা। 33 ম্যাচ শেষে 85 পয়েন্টে কাতালান জায়ান্টদের। 2-এ থাকা রিয়ালের চেয়ে 11 পয়েন্টে এগিয়ে তারা। ওসাসুনাকে হারাতে পারলে ট্রফি জিততে প্রয়োজন হবে আর মাত্র 2 পয়েন্ট। সুযোগ হাতছাড়া করতে চায় না ব্লুগ্রানা, কিন্তু চোট নিয়ে দুশ্চিন্তায় কোচ ফ্লেক। এই মৌসুমে আর ফেরা হচ্ছে না দলের সেরা তারকা ইয়ামালের। স্বস্তির খবর, রাফিনিয়া আর বেরনাল অনুশীলন শুরু করেছেন, তবে তাদের শুরুর একাদশে থাকা অনিশ্চিত। তাই পেদ্রি, ওলমোদের উপর প্রত্যাশার চাপ। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবাকে প্রাধান্য দিয়ে কাল শুরু হচ্ছে জেলা প্রশাসক সম্মেলন 2026। বিকেলে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের এক সংবাদ সম্মেলনে জানানো হয়,
6 মে পর্যন্ত 4 দিনে অনুষ্ঠিত হবে সম্মেলনের 34টি সেশন। এতে আরও জানানো হয়, জেলা প্রশাসক সম্মেলনের লক্ষ্য হচ্ছে সরকারের নীতিগত অবস্থান, উন্নয়ন কার্যক্রম এবং মাঠ পর্যায়ের সমস্যা নিয়ে সরাসরি মত বিনিময়ের মাধ্যমে সমাধান খুঁজে বের করা। এবারের সম্মেলনের কার্যপত্রে 498টি প্রস্তাব আলোচনার জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব প্রস্তাবে জনসেবার মান বৃদ্ধি, স্বাস্থ্য খাতের উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন অগ্রাধিকার পেয়েছে। এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা আশা করছি মাঠ প্রশাসনের আইনগত, প্রশাসনিক এবং আর্থিক চ্যালেঞ্জ সমাধানে করণীয় নির্ধারণ করা যাবে। জেলা পর্যায়ের সম্ভাবনাকে কাজে লাগানো সহজ হবে, জনসেবা এবং উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত হবে। বিচারকদের অবসরের বয়স 67 থেকে আরও বাড়ানো উচিত বলে মনে করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, একজন বিচারকের বয়স যত বাড়বে তত বেশি ন্যায় বিচারের আলো ছড়াবে। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। ট্রাক টাওয়ারে প্রকাশ হলো নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পদ্ধতিগত প্রতিবন্ধকতা নিয়ে গবেষণা প্রতিবেদন। সুপ্রিম কোর্ট ও ব্র্যাকের যৌথ উদ্যোগে গবেষণাটি করা হয়। এতে উঠে আসে, নারী ও শিশু নির্যাতনের মামলায় সাজার হার মাত্র 3%, আর 70% মামলাতেই খালাস পাচ্ছে আসামিরা। এই গবেষণার আয়োজন করেছে। 2025 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত নিষ্পত্তি হওয়া মামলাগুলো নিয়ে গবেষণাটি করা হয়েছে, যার মধ্যে রয়েছে 32টি জেলায় 64টি ট্রাইব্যুনালের 4040টি মামলা। এবং কনভিকশন রেট ছিল। অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, সব খাতের মধ্যে বিচার বিভাগ সবচেয়ে বেশি অবহেলিত। এ খাতে বছরে বরাদ্দ মাত্র 2200 কোটি টাকা। বিচারকদের অবসরের বয়স ও সুযোগ সুবিধা বাড়ানো উচিত বলেও মনে করেন তিনি। বিচার বিভাগকে ব্যবহার করার জন্য বিএনপি নাকি এক সময় মাননীয় বিচারপতিদের বয়স 65 থেকে 67 করেছেন। আমি তো মনে করি 67 থেকে আরো বাড়ানো উচিত। কারণ একজন আইনজীবী, একজন বিচারক যত বেশি বয়স হবে, অভিজ্ঞতা অর্জন করবেন, তার ভিতর থেকে তত বেশি ন্যায় বিচারের আলো ছড়াবে। জুডিশিয়াল সার্ভিস সেক্টরে সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই মন্তব্য করে আইনমন্ত্রী দাবি করেন, সে চেষ্টাও করা হয় না। কথা বলেন আলোচিত তনু হত্যা নিয়ে সরকারের মনোভাবের বিষয়েও। আমরা 2 মাস ক্ষমতায় এসেছি, 10 বছরের মধ্যে যেটা সম্ভব হয়নি, আমরা 2 মাসের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় যা যা করণীয় আমরা করেছি। অন্য 2 জনের ব্যাপারে আইন যে প্রেসক্রিপশন দিয়েছে, আমরা আইনের প্রেসক্রিপশন অনুসারে আমাদের সদিচ্ছা প্রকাশ করব এবং তা করতে যে যত দ্রুত সম্ভব তাদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা করব। মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম কমিশন অধ্যাদেশ, বিচারপতি নিয়োগ অধ্যাদেশ ও বিচার বিভাগের পৃথক সচিবালয় নিয়ে আইনমন্ত্রী বলেন, এসব ক্ষেত্রে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ইস্যু রয়েছে, আরও পর্যালোচনার সুযোগ আছে। আপনি জগা খিচুড়ি ভাবে একটা কমিশন আইন করে দিয়ে তারপর এটা নিয়ে পলিটিক্স শুরু করুন। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জ্বালানি খাতে অস্থিরতা, ডলার সংকট এবং বাড়তি আমদানি নির্ভরতায় চাপ বাড়ছে সাধারণের জীবনযাত্রায়। এতে দেশের অর্থনীতি ধীরে ধীরে জ্বালানির ফাঁদে পড়ছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সকালে গবেষণা সংস্থা পিপিআরসি আয়োজিত এক ওয়েবিনারে এসব কথা বলেন তারা। এ সময় পিপিআরসি চেয়ারম্যান সতর্ক করে বলেন, সংকট মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিতে বাধা তৈরি করতে পারে আমলাতান্ত্রিক সীমাবদ্ধতা। আমদানি নির্ভরতা, ডলার সংকট এবং বিশ্ববাজারের অস্থিরতায় বহুমাত্রিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশের জ্বালানি খাত, যা দেশের ক্ষুদ্র শিল্প ও কৃষি খাতে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। পিপিআরসির আলোচনায় বক্তারা বলেন, দেশের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল নিতে রেশনিংয়ের মতো পদক্ষেপ নেয়ায় অনিশ্চয়তার কারণে অনেকে জ্বালানি মজুত করেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। গভর্নমেন্ট করলেন কি, সাপ্লাইটাকে কুইজ করে দিলেন। ওনারা 25 এপ্রিল মাসে যেই রকমের সেল ছিল যেই পাম্পের, ঠিক ওই সেলটাকে ওনারা ওই লিফটিং দিলেন, এর বেশি ওনারা দিবেন না। কিন্তু চাহিদা তো তখন বেশি, সাপ্লাই বাড়াতে হবে। অনেকে এর মধ্যে আমার পরামর্শ দিচ্ছিলেন, সেটার মধ্যে হলো যে দাম বাড়ালে হয়তো
এটা কমে যাবে। আমি ওটার সাথে দ্বিমত পোষণ করছি যে দাম বাড়ানোর ব্যাপারটা দেশের অর্থনীতির সাথে সম্পৃক্ত। ওয়েবিনারে বাংলাদেশ চেম্বারের চেয়ারম্যান বলেন, উচ্চ সুদের কারণে নতুন বিনিয়োগ তেমন হচ্ছে না। এর উপর নিরবচ্ছিন্ন জ্বালানি না পেলে সংকট আরও বাড়ার আশঙ্কা করেন তিনি। সার ফ্যাক্টরি বন্ধ করে এগুলি কিন্তু এই ইন্ডাস্ট্রিগুলিতে দিচ্ছে, সো ইন্ডাস্ট্রিগুলি কিন্তু সার্ভাইভ করতেছে এবং বাইরে কিন্তু আমরা একটা পজিটিভ মেসেজ দিতে পারছি। পরে পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান বলেন, দেশের জ্বালানি সংকটের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন সমন্বিত নীতি ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই ডাইভার্সিফিকেশনে আমাদের সোলার বিষয়টা অ্যাকচুয়ালি এসছে সামনে। সোলারের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বের সাথে, এবং এই যে পুরো সংকট যেটা এবারে হলো, এটা কিন্তু ক্যান বি এ অপরচুনিটি ফর এ রিয়েল বিগ পুশ অন সোলার। জ্বালানি সংকট সমাধানে সৌর বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি, কয়লা, গ্যাস কূপ খননের মতো বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আদ্রিতা রাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী জুনের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির জন্য বিনিয়োগ বান্ধব নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শনিবার রাজধানীর একটি হোটেলে টেকসই নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক সেমিনারে একথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, গত 2 মাসে জ্বালানি আমদানিতে প্রায় $2 বিলিয়ন ব্যয় হয়েছে, যা দেশের জন্য একটি বড় চাপ। তাই বিকল্প হিসেবে সৌর বিদ্যুতের দিকে ঝুঁকছে সরকার। জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে কাজ চলছে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, সোলার প্যানেল স্থাপনে বেসরকারি খাতকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যার ফলে জাতীয় গ্রিডের উপর নির্ভরতা কমে আসবে। নবায়নযোগ্য জ্বালানি খাতকে এগিয়ে নিতে কর ছাড়ের বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানান বিদ্যুৎ মন্ত্রী। প্রত্যেকটা রুফটপে আপনারা সোলার লাগিয়ে দেন, যাদের রুফটপে লাগাবেন তাদের একটা রয়্যালটি বা ভাড়া একটা দেবেন, আবার সেই আপনার কাস্টমার হবে। চলচ্চিত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়তে থাকায় বড় ধরনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অস্কার কর্তৃপক্ষ। এখন থেকে অভিনয় ও চিত্রনাট্য লেখার ক্ষেত্রে শুধু মানুষের তৈরি কাজই পুরস্কারের জন্য বিবেচিত হবে। শুক্রবার এই ঘোষণা দেয় একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। অস্কার কর্তৃপক্ষ জানায়, যেসব চরিত্রে প্রকৃত মানুষ অভিনয় করেছে এবং যেসব চিত্রনাট্য কেবলই মানুষের লেখা, শুধু সেগুলোকেই অস্কারের জন্য যোগ্য ধরা হবে। আগে এই বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশনা ছিল না। সাম্প্রতিক চলচ্চিত্রে AI এর ব্যবহার অতিমাত্রায় বেড়েছে। মৃত অভিনেতাদের ডিজিটাল প্রযুক্তিতে ফিরিয়ে আনা থেকে শুরু করে সম্পূর্ণ কৃত্রিম চরিত্র তৈরির ঘটনাও ঘটছে। এমনকি চিত্রনাট্য লেখার ক্ষেত্রেও AI এর ব্যবহারের বিষয়টি আলোচনায় এসেছে। বিশেষ করে লেখকদের ধর্মঘটের সময় এটি বড় ইস্যু হয়ে ওঠে। তবে AI ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করেনি অস্কার কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরুর ইঙ্গিত দিয়েছে ইরানের সেনাবাহিনী। তবে এবার আরও কড়া জবাবের হুঁশিয়ারি তাদের। এদিকে হরমুজ প্রণালীর কাছে উপকূলের 2000 কিলোমিটার জুড়ে বিশেষ নিয়ন্ত্রণ বলয় তৈরির ঘোষণা দিয়েছে IRGC। চলতি মাসের মাঝামাঝিতে চীনের জিনপিং ট্রাম্প বৈঠকে ইরান ইস্যু প্রাধান্য পাবে বলে জানিয়েছে বেইজিং। পাকিস্তানকে দেয়া ইরানের নতুন প্রস্তাবের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রস্তাব অনুযায়ী ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পুনরায় কোনো হামলা চালাবে না, এমন নিশ্চয়তার ভিত্তিতে যুদ্ধ শেষ হবে। এর বিনিময়ে ইরান হরমুজ প্রণালী খুলে দিবে, আর যুক্তরাষ্ট্রকে নৌ অবরোধ তুলে নিতে হবে। যদিও এরই মধ্যে প্রস্তাবটির বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এমন বাস্তবতায় আবারও যুদ্ধ শুরু হতে পারে বলে ধারণা করছে ইরানের সেনাবাহিনী। এক বিবৃতিতে তারা জানায়, প্রতিপক্ষের যে কোনো বোকামির কড়া জবাব দিতে পুরোপুরি প্রস্তুত তেহরান। সেনাবাহিনীর অভিযোগ, ওয়াশিংটন কোনো চুক্তি বা আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করছে না। হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ রক্ষায় বিশেষ বলয় গড়ে তোলার ঘোষণা দিয়েছে IRGC। আরব উপসাগর থেকে প্রণালী পর্যন্ত প্রায় 2000 কিলোমিটার উপকূলীয় এলাকায় এই বলয় গড়ে তুলবে ইরান। এদিকে ইরানি বন্দর অবরোধে মার্কিন নৌবাহিনী জলদস্যুদের মতো কাজ করছে বলে নিজেই জানালেন ডোনাল্ড ট্রাম্প। জাহাজ নিয়ন্ত্রণ ও তেল জব্দ করা বেশ লাভজনক ব্যবসা বলে মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের। আগামী 14 মে দুদিনের সফরে চীন যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।
বৈঠক হবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। বেইজিং জানিয়েছে ওই বৈঠকে ইরানে যুদ্ধবিরতি আর হরমুজ প্রণালী ইস্যু প্রাধান্য পাবে। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইরানের জন্য নিজেদের স্থল বাণিজ্য পথ খুলে দিয়েছে পাকিস্তান। এর ফলে নিজেদের ভূখণ্ডের মধ্য দিয়ে ইরানের সাথে সড়ক করিডোরের আনুষ্ঠানিক রূপ দিয়েছে ইসলামাবাদ, যার অংশ হিসেবে ইরানগামী পণ্যের জন্য 6টি স্থলপথ খুলে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে ইরানি বন্দর ও হরমুজ প্রণালী অবরোধের কারণে করাচি বন্দরে কয়েক হাজার কন্টেনার আটকা পড়ে থাকায় সিদ্ধান্ত নেয় পাকিস্তান। 25 এপ্রিল পাকিস্তান ভূখণ্ডের মধ্য দিয়ে পণ্য ট্রানজিট আদেশ 2026 জারি করেছিল দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। বিশ্লেষকদের মতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার কারণে ইরানের সাথে আঞ্চলিক অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের এই সিদ্ধান্ত দুই দেশের বাণিজ্য সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় এক শিশুসহ অন্তত 13 জন নিহত হয়েছেন। নারী ও শিশুসহ আহত হয়েছে 8 জন। নিহতদের একটি বড় অংশই বেসামরিক নাগরিক। তবে ইসরায়েল সেনাদের দাবি, হামলাগুলো ইরানপন্থী লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে চালানো হয়। এদিকে পাল্টা জবাবে হিজবুল্লাহ লেবাননের অভ্যন্তরে ইসরায়েলি বাহিনী ও যানবাহন লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের কিছু অংশ দখল করে সেগুলোকে বাফার জোন হিসেবে দাবি করে আসছে ইসরায়েল। যুদ্ধবিরতির মধ্যেই গত 2 দিনে ওই অঞ্চলের 20 জন নিহত হয়েছে। ইয়েমেনের উপকূল থেকে একটি তেলবাহী জাহাজ ছিনতাইয়ের খবর পাওয়া গেছে। দেশটির কোস্টগার্ডের বরাতে তথ্য জানিয়েছে আল জাজিরা ও রয়টার্স। খবরে বলা হয়, অজ্ঞাত পরিচয় সশস্ত্র সন্ত্রাসীরা সাবোয়া প্রদেশের উপকূল থেকে একটি ইউরেকা নামের ট্যাঙ্কারটি ছিনতাই করে। কোস্টগার্ড সদস্যরা জানায়, সন্ত্রাসীরা জাহাজে উঠে সেটি নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে এটিকে এডেন উপসাগরে সোমালিয়ার জলসীমার দিকে নিয়ে যায়। এই ঘটনার আগে মুকুল্লা বন্দরের দক্ষিণ পশ্চিমে একটি সন্দেহজনক সবুজ রঙের নৌকার উপস্থিতি সম্পর্কে সতর্ক করে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস। ট্যাঙ্কারটির অবস্থান শনাক্তের পর সেটিকে উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শুরু করেছে ইয়েমেন কোস্টগার্ড। জাহাজের নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রচেষ্টা চলছে বলে জানিয়েছে রয়টার্স। ইরান যুদ্ধ নিয়ে উত্তেজনায় জার্মানি থেকে 5,000 মার্কিন সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার পেন্টাগন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে বুধবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে সেনা প্রত্যাহারের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় যেসব ইউরোপীয় দেশের সমর্থন অপর্যাপ্ত, যুক্তরাষ্ট্র। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউবে। পরে সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।